সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আলোচনা করব এমন এক সমস্যা নিয়ে যে সমস্যাতে প্রায়শই আমরা ভুগছি, আর সেটি হলো পিএলআইডি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। স্যার, বর্তমানে পিএলআইডি জনিত নানান সমস্যা আমরা জানতে পারছি, সেক্ষেত্রে জানতে চাইব পিএলআইডি কি? ধন্যবাদ আপনাকে। পিএলআইডি কে যদি আমরা ইলাবোরেট করি, এটাকে বলা হয় যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো সেটা কি জিনিস আমি একটু দর্শকদের দেখাই। যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা, যেটাকে আমরা কশেরুকা বলি, যেটা বাংলায় কশেরুকা, ইংরেজিতে বলি ভার্টিব্রা, এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেই ডিস্কটা যখন পিছনের দিকে একটু সরে যায়, সাধারণত এটা পোস্টোল্যাটারালি সরে, আমরা বলি পিছনের দিকে এবং একটু একটা সাইডে, যে কোনো একটা সাইডে। তো এই সরে যে নার্ভগুলা, যে হলুদ হলুদ নার্ভগুলা যাচ্ছে, যেটা আমাদের কোমর থেকে পায়ের দিকে যায়, সেই নার্ভের উপর চাপ লেগে যায়। এই কন্ডিশনটাকে আমরা মেডিকেল ভাষায় বলি পিএলআইডি বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মূলত স্যার, নার্ভের যে ডিস্কটা সরে যায় বা চাপ লেগে যায়, সেটাকেই আমরা মূলত পিএলআইডি বলবো। এক্স্যাক্টলি। জানতে চাচ্ছিলাম যে পিএলআইডি হলে রোগীর কি কি উপসর্গ দেখা যায়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা। মানুষ কিভাবে বুঝবে যে আমি পিএলআইডিতে আক্রান্ত কিনা? সাধারণত আমরা দেখতে পাই, যদিও এটা কোমরের সমস্যা, কোমর থেকে পায়ের দিকে যে নার্ভটা গেছে সেই নার্ভের উপর চেপে যায়। অনেক ক্ষেত্রে আমরা রুগী পাই যাদের কোমরে কোনো ব্যথা থাকে না, তাদের ব্যথাটা শুরু হয় আমাদের গ্লুটিয়াল রিজন, যেটিকে মেডিকেল ভাষায় গ্লুটিয়াল রিজন বলি আমরা, উরুর পিছন দিকে, এবং সেখান থেকে শুরু করে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত পেইনটা ছড়িয়ে যায়। পেইনটা কখন বেশি হয়? যখন পেশেন্ট একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বা একটু হাঁটাচলা করে। রোগীদের উপসর্গ এমন থাকে যে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আর উনি দাঁড়াতে পারে না, মনে হয় যে আমাকে বসতেই হবে, একেবারে ম্যান্ডেটরি একটা বসা। বা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে মনে হচ্ছে যে আর হাঁটতে পারছি না, পাটা ভারী হয়ে যাচ্ছে, ঝিনঝিন অবশ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বসে রেস্ট নিলে আবার পেনটা কমে যায়। আর্লি স্টেজে এরকম উপসর্গ থাকে, কিন্তু পরবর্তীতে যদি এটা ট্রিটমেন্ট সঠিক না হয়, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে খারাপের দিকে যায়। তখন রেস্টিং পজিশন, দ্যাট মিনস বসে থাকলেও ব্যথা, শুয়ে থাকলেও ব্যথা, পায়ের উপর ভরই দিতে পারে না, খুব শুটিং একটা পেইন হয়, মানে খুব শার্প একটা পেইন, যেটা পেশেন্টকে বেয়ার করাটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, তো এইটা মূলত কাদের বেশি হয়? তরুণ, তরুণী, নারী, পুরুষ, বয়স্ক, শিশু? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে কোনো বয়সে এটা হতে পারে, তবে আমরা যেটা দেখতে পাই যে কয়েক ক্যাটাগরির পেশেন্ট পাই। যে অনেক সময় থাকে ইয়াং পেশেন্ট, আমরা অনেক সময় জিমে ভারী জিনিস উঠাতে যাই, হঠাৎ করে উঠাইতে যেয়ে দেখা যাচ্ছে তার ওই ভার উত্তোলনের ফলে হঠাৎ করে ডিস্কটা সরে গেছে, এরকম আছে। অনেকে আছে অসাবধানতাবশত আমরা নিচু হয়ে কিছু একটা নিতে গেলাম, যেমন জুতার ফিতা বাঁধতে গেলাম বা বেসিনে মুখ ধুতে গেলাম, হঠাৎ করে ডিস্ক বালজিং হয়ে যেতে পারে। কারণ আমাদের যে জীবনযাত্রা প্রণালী, এখন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকের ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ব্যাকের যে মাসেল বা কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, এবং এই হাড়গুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট, যেগুলো এটাকে সঠিক জায়গায় ধরে রাখে। এই মাংসপেশি এবং লিগামেন্টের যে উইকনেস, সেটা থেকেই মূলত এই ডিস্ক প্রোল্যাপসটা হয়ে যায় আমরা এই সামনের দিকে ঝুঁকার ফলে। তো এটা আসলে যে কোনো এজেই হতে পারে, তবে পুরুষ মহিলা যদি আমরা করি, যে ডিফারেন্সিয়েট করি, দেখা যায় যে হাউস ওয়াইফ বা হাউস হোল্ড ওয়ার্ক করে এই ধরনের মেয়েরা অনেক সময় বেশি ভুগে থাকে। আর ইয়াংদের ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি। সেক্ষেত্রে ভারী জিনিস তোলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কিভাবে নির্ণয় করব পিএলআইডি রোগটি? হ্যাঁ, এটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা মানে একজন চিকিৎসকের কাছে তো যেতেই হবে। চিকিৎসক রোগী তার ক্লিনিক্যাল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে পেইনটা কীভাবে শুরু হলো। এর পাশাপাশি আমরা ক্লিনিক্যালি কিছু অ্যাসেসমেন্ট করি, যেটার মাধ্যমে আমরা অনেকখানি নির্ণয় করতে পারি যে তার পিএলআইডি বা অন্য কোনো কারণে কোমর ব্যথা কিনা। কারণ কোমর ব্যথা একটা অনেক বড় একটা টার্ম, যেটা আমরা বলি যে 15 থেকে 20টা কারণে কোমর ব্যথা হতে পারে। তো কী কারণে হচ্ছে সেটা নির্ণয় করা জরুরি, কারণ চিকিৎসাটা ডিপেন্ড করে তার ডায়াগনোসিসের উপর। তো এর পরবর্তীতে আমরা যেটা করি, যে তার যখন মনে হয় আমাদের কাছে যে এটা পিএলআইডি হতে পারে, কনফার্মেশনের জন্য আমরা এমআরআই নামে একটা টেস্ট করতে বলি, যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এটার মাধ্যমে খুব সহজেই এই পিএলআইডিটাকে নির্ণয় করা সম্ভব হয়।
আপনি এমআরআই টেস্টের কথা বললেন, এই টেস্টটা করতে কি রোগী কষ্ট পায়? অনেকের ক্ষেত্রে ভীতি কাজ করে। এক্স্যাক্টলি, অনেক পেশেন্ট আছে যারা আসলে এখানে একটা আধুনিক একটা টেস্ট, কিন্তু এই মানে যে সাউন্ড ওয়েভ ইউজ করে এই টেস্টটা করা হয়। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তো একটা সাউন্ড হয় মেশিনের মধ্যে, বিভিন্ন রকম হরিবল সাউন্ড। তো এই সাউন্ডটা অনেকে নিতে পারে না। অনেক পেশেন্ট থাকে যে মানে একটু দুর্বল প্রকৃতির, তারা এটা সহ্য করতে পারে না। তবে রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে আপডেট করছে, এবং আপডেটের যে মেশিনগুলো সেখানে এই সাউন্ডের পরিমাণটা অনেক কমে গেছে। স্যার, আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে পিএলআইডি জনিত ব্যথার সমস্যা নিয়ে দর্শকদের প্রশ্ন জানতে চেয়েছিলাম। সেখানে অনেকেই তাদের সমস্যার কথা জানিয়েছেন। সেখান থেকে কিছু প্রশ্ন তুলে আপনার কাছে তার জন্য পরামর্শ চাইব, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডাক্তার এম ইয়াসিন আলী। সরাসরি চলে যাচ্ছি দর্শকের প্রশ্নোত্তর পর্বে। স্যার, একজন দর্শক কমেন্ট করেছেন, আমি মোটরসাইকেল চালাই 15 দিনের মতো, আমার কোমর ব্যথা করে, ডান দিকে বেশি ব্যথা করে, সেক্ষেত্রে পরামর্শ কি? হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আসলে বাইকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বাইকের কয়েক ধরনের বাইক আছে। কিছু বাইক আছে একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়, কিছু আছে স্ট্রেট থেকে ড্রাইভ করা যায়। তো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং যারা, তারা একটু সামনের দিকে ঝুঁকা বাইকটা প্রিফার করে। কিন্তু এটা আমরা যদি মেডিকেল সায়েন্স থেকে বলি যে আমাদের বায়োমেকানিক্স অনুযায়ী এটা আসলে আমাদের প্রপার পজিশনিং না, যার কারণে অনেকক্ষণ ঝুঁকে বাইক চালাতে গেলে এবং অনেক সময় জার্কিং হয়, ঝাঁকি লাগে। তো এই পজিশনটা মানে অ্যাকচুয়ালি পোর পোস্টার বলি আমরা, সেক্ষেত্রে এই বাইক থেকে তাদের কোমর ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অনেকের। আবার অনেক সময় দেখা যায় যে বাইকটাকে দাঁড় করানোর জন্য, স্ট্যান্ড করার জন্য অনেক সময় উঁচু করে উঠাইতে গেলো, একটু কোমরের ডিস্ক প্রোল্যাপস হলো বা ডিস্ক বালজিং হয়ে গেল, এরকম অনেক সময় হয়। তো উনি যেহেতু খুব কম দিনই চালাচ্ছে, কিন্তু আমার মনে হয় ওনার পজিশনিংয়ে কোথাও কোনো প্রবলেম থাকতে পারে, এবং যে কারণে পেইনটা হচ্ছে সেটাকে আসলে আইডেন্টিফাই করে যদি আমরা এটাকে রিকভার করতে চাই, সেই জন্য একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে পারে, যিনি ওনাকে একটু অ্যাসেসমেন্ট করে ওনার হয়তো পোস্টারাল কোনো কারেকশন থাকলে সেটা করে দিবে। এছাড়াও আমরা কিছু সিম্পল এক্সারসাইজ দিয়ে দিই যাতে ব্যাক মাসেলগুলোর স্ট্রেংথ ঠিক থাকে। সেটার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ যদি উনি করে, আশা করি ভালো হয়ে যাবে। স্যার, শাফিউল্লাহ জানতে চেয়েছেন, পিএলআইডিতে কোন ধরনের ব্যায়াম করলে দীর্ঘদিন সুস্থভাবে থাকা যায়, তার জন্য আপনার পরামর্শ যদি জানাতেন। জি দর্শক, ধন্যবাদ। আসলে পিএলআইডি যেটা আমরা বলছি, যে পিএলআইডি হলো প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা যখন সরে যায়, ওই সরে যাওয়া পজিশনে আমরা একটু এক্সারসাইজ করতে না করি। আমরা বলি যে ওই যে সরে যাওয়া জিনিসটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসি, তারপর যদি আমরা এক্সারসাইজ করি তাহলে ওইটা যেন বারবার রিকারেন্টলি সরে না যায়। এই জন্য আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে আমরা যেটা বলি যে প্রথমে আগে ওই জায়গাটাকে রিমুভ করতে হবে, সেই নর্মাল পজিশনে আগে তাকে আনতে হবে, দেন আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিই যেটা উনি করলে যাতে ওই মাসেল লিগামেন্টগুলোর স্ট্রেংথ বাড়ে, যেটা স্বাভাবিক অবস্থানে চলে যাবে এবং বারবার যেন এই জিনিসটা তৈরি না হয়। এই জন্য বলবো যে এখনই কোনো ব্যায়াম না, আপনি আসলে আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে আগে কারেকশান করবে, পিএলআইডিটাকে সঠিক জায়গায় নিয়ে আসবে, দেন আপনাকে কিছু এক্সারসাইজ দিবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন আপনার এই পরামর্শের মাধ্যমে। স্যার, আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে। পিএলআইডির চিকিৎসা কি স্যার? হ্যাঁ, ধন্যবাদ। পিএলআইডিকে আমরা 3টা ভাগে ভাগ করি। আমরা বলি যে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এই 3টা ভাগে আমরা ট্রিটমেন্টটাকে 2টা ভাগে ভাগ করি। একটা হলো মাইল্ড এবং মডারেট যদি হয়, সেক্ষেত্রে আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যেতে পারে। কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি? তার কয়েকটা জিনিসের সংমিশ্রণ, যেন আমরা বলি কিছু ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং বিশ্রাম বা রেস্ট, এই 4টা জিনিস সমন্বিতভাবে করলে এই মাইল্ড টু মডারেট যে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন, এটাকে আবার স্বাভাবিক যাওয়ায় নিয়ে যাওয়া যায়। থার্ড স্টেজে আমরা যেটা বলি যে এটা হলো খুব সিভিয়ার, যেটা তাদের রোগীদের উপসর্গ এমন থাকে যে তার
প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, পাটা নিউরোলজিক্যাল ডিফিসিট, দ্যাট মিনস পায়ের প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে গেছে, যেটাকে মেডিকেল ভাষায় আমরা কর্ডা ইকিউনা সিনড্রোম বলি। এই ধরনের উপসর্গ যদি থাকে তখন ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন পড়তে পারে। তো আমরা দেখি 90% রোগীর ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন পড়ে না, আমরা কনজারভেটিভলি বা ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং বিশ্রামের মাধ্যমে সুস্থ হয়ে যেতে পারে। স্যার, আপনি বিভিন্ন স্টেজের কথা বললেন, সেক্ষেত্রে পিএলআইডির চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা কী, বা কোন স্টেজে আপনারা কোন ফিজিওথেরাপিটি দিয়ে থাকেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ফিজিওথেরাপি এখানে একটা ভাইটাল রোল প্লে করে। আমরা জানি যে ব্যথানাশক ওষুধ মানে আসলে দীর্ঘদিন খাওয়া যায় না, ব্যথানাশক ওষুধের অনেকগুলো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো বিশেষ করে আমরা এই ধরনের যে পেইন, এই পেইনগুলো কমানোর জন্য বলি সাময়িকভাবে হয়তো আপনি ব্যথানাশক ওষুধ খেতে পারেন বা আপনার কিছু মাসেল রিল্যাক্সেশন দরকার, বাট যে কারণে আপনার পেইনটা হয়েছে এটা একটা মেকানিক্যাল প্রবলেম। দ্যাট মিনস আমরা প্রথমে দেখেছি যে এটা পজিশনাল কারণে এই পেইনটা হচ্ছে, মানে তার একটা দুইটা ভার্টিব্রাল মাঝখানে ডিস্কটা রয়েছে, ডিস্কটা যখন সরে যাচ্ছে এই সরে যে নার্ভের উপর কম্প্রেস করছে বা চাপ দিচ্ছে, সো ওইটাকে যদি আমরা পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আর পেইন থাকবে না, সো পেইন কিলার খাওয়া লাগবে না। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র পদ্ধতি যেটার মাধ্যমে আমরা এই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় অপারেশন ছাড়া ফিরিয়ে নিয়ে আসতে পারি। সো ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই রোগে আমরা যেটা দেখি, রোগীদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ট্রিটমেন্টটা নিতে হবে বিশ্রামে থেকে। অনেকে আছে ট্রিটমেন্ট নিচ্ছে, ওষুধ খাচ্ছে, ফিজিওথেরাপি নিচ্ছে, আবার রিক্সায় করে বা গাড়িতে করে বাসায় চলে যাচ্ছে। এই যে জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে এবং সে তার স্বাভাবিক জীবনযাপনে সব কিছুই করছে, তাহলে এটা থেকে ভালো হওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমরা বলি যে ট্রিটমেন্ট চলাকালীন কমপ্লিট বেড রেস্ট, যদি বাসা দূরে হয় সেক্ষেত্রে হসপিটালে থেকে ট্রিটমেন্ট নিতে হবে, থাকলে আমরা সকাল, দুপুর, রাত, দিনে 3 বার 8 আওয়ারলি ফিজিওথেরাপির সাথে কমপ্লিট বেড রেস্ট, দেখা যায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই রোগী ভালো হয়ে যায়। স্যার, সার্জারি ছাড়া কি পিএলআইডিতে আক্রান্ত রোগী সুস্থ হতে পারে? পিএলআইডির ক্ষেত্রে সার্জারির ভূমিকাটা কি? হ্যাঁ, ধন্যবাদ। আমি ক্যাটাগরির মধ্যে বলেছি যে আমাদের 3টা ক্যাটাগরি থাকে। দেখা যায় যে মাইল্ড টু মডারেট, দ্যাট মিনস প্রাথমিক এবং মধ্যম অবস্থানে যদি থাকে তাহলে সেই রোগীগুলো অপারেশন ছাড়াই ভালো হয়ে যেতে পারে। যদি খুব সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে তার সার্জারি লাগবে। তবে আমরা যদি পরিসংখ্যান দেখি, পরিসংখ্যান বলে যে 90% রোগী ফিজিওথেরাপি এবং ওষুধ, রেস্ট এবং বিশ্রাম, এই 3টা জিনিস একসাথে করলে ভালো হয়ে যেতে পারে। আর 10% রোগীর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে। স্যার, পিএলআইডির চিকিৎসায় কি বিশ্রাম প্রয়োজন? হ্যাঁ, এই রোগীর আমরা যদি ধরে নিই যে বিশ্রামটা হলো 50% প্রয়োজন, কারণ হলো রোগীর চিকিৎসার 50%ই হলো বিশ্রাম। এই ক্ষেত্রে যেমন দেখা যায় আমরা যদি শরীরে কোথাও অন্য কোথাও হাড় সরে যাই, আমরা ওটার পজিশনে নিয়ে এসে আমরা প্লাস্টার করে দিতে পারি বা ইমোবিলাইজ করে দিতে পারি, কিন্তু মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না। এই জন্য আমরা বিশ্রামে থেকে আস্তে আস্তে ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের কিছু ম্যানুয়াল থেরাপিউটিক টেকনিক আছে, কিছু ইলেকট্রোথেরাপি, কিছু এজেন্ট আছে, যেটার মাধ্যমে আমরা আস্তে আস্তে ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসি, সাথে কিছু সিম্পল এক্সারসাইজ দিয়ে দিই, যে এক্সারসাইজগুলো করলে ওই ডিস্কটা যেন স্বাভাবিক অবস্থানে থাকে আর যেন সরে যেতে না পারে। এই জন্য এই ক্ষেত্রে আসলে সমন্বিত চিকিৎসার মধ্যে বিশ্রাম একটা গুরুত্বপূর্ণ অংশ। স্যার, একটি কথা প্রচলিত আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রাইট। পিএলআইডি প্রতিরোধে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটার জন্য আসলে আমরা এই প্রোগ্রামের আয়োজন, যে আসলে প্রিভেনশন করতে পারাটাই হলো যে কোনো রোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রিভেন্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো আমরা যে কাজই করি, যেমন আমরা যদি দীর্ঘক্ষণ বসে কাজ করি, আমরা বলি আধা ঘন্টা বা 40 মিনিট পরে একটু 5 মিনিটের জন্য ব্রেক নেওয়া, এবং এই ব্রেকের সময় একটু হাঁটাহাঁটি করা এবং কিছু সিম্পল এক্সারসাইজ থাকে যেটা আমরা অফিসে দাঁড়িয়েই করতে পারি, যেটা করলে আমাদের ব্যাক মাসেলগুলো উইক হবে না, স্ট্রেংথ ঠিক থাকবে, তাহলে এই ডিস্ক মানে প্রোল্যাপসটা হবে না। এছাড়া যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, তাদেরকে একটু মানে অপোজিট, দাঁড়িয়ে থাকার পরে একটু বসে বিশ্রাম নিতে হবে। যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে তাদের ক্ষেত্রে আমরা বলি যে একটু জার্কিংটা যাতে কম হয়, ঝাঁকি কম লাগে। যাদের পিএলআইডি হিস্ট্রি আছে কোমরে একটা বেল্ট ইউজ করবেন। আমরা বলি ওজনটাকে একটু নিয়ন্ত্রণে রাখা, ওজনটা যদি নিয়ন্ত্রণে রাখা যায়, অনেকাংশে আমরা যেমন দেখেছি সামনের দিকে ঝুঁকছি বা ভারী জিনিস কিছু একটা উঠাইতে যাচ্ছি, আমাদের অধিক ওজনের কারণে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা থাকে সেটা একটু ঝুঁকে যায়, তখন এই ডিস্ক মানে বালজিং হওয়ার বা ডিস্ক হার্নিয়েশন হওয়ার চান্স থাকে, যেন ওজন নিয়ন্ত্রণে রাখা। এছাড়া শোয়ার বিছানার ক্ষেত্রে আমরা কিছু কারেকশনের কথা বলি, যে একটু শক্ত বিছানায় ঘুমানোর কথা বলি। শক্ত বলতে যে একেবারে কাঠের বিছানা হবে তা না, জাজিমটা যেন একটু হার্ড বা মিডিয়াম ম্যাট্রেস হয়। এছাড়া ফোমের বিছানা হলে কি আমাদের মেরুদণ্ডে যে কার্ভাচারগুলো থাকে, আমাদের ঘাড়ে যেমন একটা বাঁকা আছে, পিঠে একটা বাঁকা আছে, কোমরের অংশে একটা বাঁকা আছে, এগুলো স্ট্রেট হয়ে যায়,
তখন এই ধরনের ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক বাল্জিং হয়ে যাওয়ার চান্স থাকে। এই নিয়মগুলো মেনে চললে অনেকাংশে আমরা প্রতিরোধ করতে পারব। স্যার, পিএলআইডি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শক অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।